নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং আজকে সাফ কথাতে আলোচনা হবে বাংলার অনন্ত মহারাজকে নিয়ে। তার কারণ অনন্ত মহারাজের যে বক্তব্য, নেতাজিকে নিয়ে যে বিতর্কিত মন্তব্য, তার জেরে এবার তোলপাড় হয়ে উঠেছে বঙ্গ রাজনীতি। শুধু রাজনীতি বলবো না, বাঙালির মধ্যে, ভারতবাসীর মধ্যে, ভারতবাসীর আবেগের মধ্যে যে খোঁচা, সেই খোঁচা কোনোভাবেই ভালো চোখে দেখছেন না কোনো মানুষজনই। এবং তারপরে সমস্ত অংশ, শুধুমাত্র রাজনীতিবিদ নয়, সাধারণ মানুষ থেকে শুরু করে সব মহল এবার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন অনন্ত মহারাজের বিরুদ্ধে, তারই একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে। এবং লাগাতার বিতর্কিত মন্তব্যের পর যখন অনন্ত মহারাজ ঘনিষ্ঠ বলবো বা এই পুরো ঘটনাতে তিনজনকে ইতিমধ্যে যখন আটক করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, তারপর চাপে পড়ে সুর নরম। গতকালকে বৃহস্পতিবার রাত্রে ফেসবুক লাইভ করলেন এবং সেই লাইভে এসে ক্ষমা চাইলেন। যদিও এই ঘটনা এখানেই কি শেষ হবে, যদিও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে বঙ্গবিভূষণ দেওয়া হয়েছিল, সেই বঙ্গবিভূষণও কেড়ে নেওয়া হয়েছে অনন্ত মহারাজের থেকে। কিন্তু এই যে বঙ্গবিভূষণ খোয়ানো বা ফেসবুক লাইভে এসে ক্ষমা চাওয়া, এইটুকুই কি সব শেষ? এটুকুতেই কি সীমাবদ্ধ? বাঙালির আবেগকে যে আঘাত করেছে, সেই আঘাত কি এতটাই স্বল্প কোনো কিছুর মধ্যে কি ভোলা সম্ভব? আজকে এই নিয়ে প্রশ্ন উঠে আসবে, আর সেই প্রশ্নের উত্তর আমি খুঁজবো আমার অতিথিদের কাছ থেকে। এবং তার জন্য আমার সাথে জুড়ে যাবেন, কোচবিহার থেকে থাকবেন কুমার মৃদুল নারায়ণ, রাজপরিবারের সদস্য তিনি কোচবিহারের। আমি তাকে স্বাগত জানাবো। থাকবেন আমার সাথে কোচবিহার থেকে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষ, এবং একই সাথে আমার সাথে জুড়ে যাবেন দক্ষিণ মালদা থেকে বিশ্বজিৎ রায়, বিজেপির জেনারেল সেক্রেটারি। কিন্তু আমি যাব প্রত্যেক অতিথির কাছে, যাওয়ার আগে আমি শোনাবো অনন্ত মহারাজ মানে প্রথম 8 তারিখে অগস্ট মাসের যে বক্তব্য তিনি দিয়েছিলেন, সেই বক্তব্য, এবং তার পরবর্তীতে আমার প্রতিনিধি প্রবীর যে তার এই কথার পরিপ্রেক্ষিতে যখন জানতে চাই তখন কি বললেন, এবং গতকালকে রাত্রের ফেসবুক লাইভ, সব মিলিয়ে অনন্ত মহারাজের যে একের পর এক বক্তব্য উঠে এসেছে, রাখবো পরপর। প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিক আজাদের ফোর্স নেতাদের বাপের তাগদার সঙ্গে অর্গানাইজ করে ফৌজ বানায়, সব ভারত ব্রিটিশের সৈন্য, ওটা ব্রিটিশের সৈন্য। স্যার বলছো শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। আপনাকে বলছি, রাজ্যের বাইরে কোথাও ঝড় নেই, কোথাও ঝড় নেই। যেটা মানে ভুল ইতিহাস পড়া হয়েছে সেটাও শুনছে, সেটাই জানে। জবরদস্তি সেটা বানাইলে হবে ভাই? তোর ভুল ইতিহাস, তো ভুল ইতিহাস কতদিন শুনবে মানুষ, কতদিন দেখবে? আরে ভাই, বই তো প্রকাশ করব, আমার বহুত কাজ আছে তো। আমি কাজ করব, কাজ করে বাড়াবো। যেটা আপনি আপনার পেপার দেখাচ্ছি, এমনি দেখাচ্ছি? তাহলে এর পেপার আছে তো। আমি এমনি ওই পার্লামেন্টে মিথ্যে কথা বলছি? সত্য কথা বলছি। নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা শুনলেন অনন্ত মহারাজের। পরপর আমি বক্তব্য রাখলাম, তবে এবার আমি একটু চলে যাব প্রবীরের কাছে। প্রবীর, এই ঘটনার সম্পর্কে আমি একটু জানতে চাইবো। যখন 8 তারিখে তিনি বক্তব্য রাখলেন, তিনি নাকি ডকুমেন্টস পেপার নিয়ে নাকি তিনি কথা বলছেন, পরবর্তীতে তোমার সামনে তিনি জানাচ্ছেন যে তার কোথাও কোনো জায়গাতে ঝড় নেই, সব ঝড় নাকি মিডিয়ায় তুলতে চাইছে, অবশেষে চাপে পড়ে গতকালকে ক্ষমা চাওয়া, সব মিলে কি বলবে প্রবীর? একেবারে দেখো, যে কথা তুমি বললে এটাই কিন্তু এই মুহূর্তের রাজনৈতিক মহলে একটা জোর চর্চা চলছে, যে এই বিতর্কের কি অবসান হলো নাকি এই বিতর্ক এখনো রয়েছে। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামী, তাকে নিয়ে এর আগে দেখা গেছে যে বিতর্কিত মন্তব্য তিনি প্রথম করেছিলেন অনন্ত মহারাজ 20 জুলাই, এবং তারপর কিন্তু দেখা গেছে যে বিতর্কের জল ক্রমশ এগিয়ে চলেছে। এবং 9 তারিখ 9 আগস্ট আমরা যখন অনন্ত মহারাজের সাক্ষাৎকার নিয়েছিলাম, তখন কিন্তু তিনি একই কথা বলেছিলেন যে তার কাছে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে এবং তিনি নাকি তার যে দাবি, সেই সব দাবি নিয়ে তিনি বই লিখবেন। এবং তারপর দেখা গেল বিতর্কের জল এতদূর গড়ালো
এবং পরিস্থিতি এমন জায়গায় গড়ালো যে বিজেপির রাজ্য সরকার তারা সাফ ঘোষণা করে দিলেন যে এই নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে কোন রকম অপমানজনক কথা হলে বিজেপি সরকার যে ছেড়ে কথা বলবে না, সেরকম সাফ হুঁশিয়ারি সরকারের পক্ষ থেকে দেওয়া হলো এবং রীতিমতো ধরপাকড় শুরু হয়ে গেল। এবং গতকাল থেকে আজ পর্যন্ত তোমাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত বিভিন্ন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করার জেরে পাঁচজন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে কোচবিহারে কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করেছে দুজনকে, মাথাভাঙ্গা থানার পুলিশ গ্রেপ্তার করেছে একজনকে, সাহেবগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার করেছে আরো দুজনকে। এই সব মিলিয়ে কোচবিহার জেলাতেই মাত্র 5 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়ে গেছে। এবং তারপরে দেখা গেছে যে পুলিশ যখন ধরপাকড় শুরু করেছে এই বিতর্কিত এই ইস্যুকে সামনে রেখে, পুলিশ যখন তদন্ত শুরু করেছে, তখনই দেখা গেছে অনন্ত মহারাজ তিনি কিন্তু সুর নরম করতে শুরু করেছেন এবং তিনি কিন্তু স্পষ্ট করে ভিডিও বার্তায় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে তার মন্তব্যে, অনিচ্ছাকৃত মন্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন মানসিকভাবে, তাহলে তিনি গভীরভাবে দুঃখিত, এমনই কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। তো খুব স্বাভাবিকভাবেই অনন্ত মহারাজের সুর নরম হয়েছে অনেকটাই। এবং ইতিমধ্যেই তোমাকে জানিয়ে রাখি যে অনন্ত মহারাজের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের হয়েছে কোতোয়ালি থানাতে। এবং পুলিশ সূত্রে খবর, কোচবিহারের কোতোয়ালি থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে, যা প্রায় 7 দিন আগে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এবার পুলিশ কি অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, নাকি অনন্ত মহারাজ তার যাবতীয় যে মন্তব্য তা বুঝতে পেরে তিনি নিজের ভুল কোথাও বুঝতে পেরে তিনি এবার থামবেন, এই বিতর্ক তিনি আর বাড়ানোর চেষ্টা করবেন না? সবটাই কিন্তু বলবে সময়। সেদিকে কিন্তু আমাদের নজর রয়েছে। বেশ, প্রবীর, তোমাকে আমি আপাতত ধন্যবাদ জানাবো, যেহেতু সাফ কথায় আজকে আমরা আলোচনা করবো, তাই তার আগে তোমার থেকে পুরো বিষয়টা জানলাম। আপাতত ধন্যবাদ। আমি চলে যাবো, আমার অতিথিরা আজকে জুড়ে গেছেন, এই মুহূর্তে 3জন অতিথি রয়েছেন। আমি শুরুতেই চলে যাব, বিশ্বজিৎ রায় রয়েছেন বিজেপির জেনারেল সেক্রেটারি দক্ষিণ মালদা থেকে। বিশ্বজিৎ বাবু, অনন্ত মহারাজ, এই যে অনন্ত মহারাজের যে বক্তব্য উঠে এসেছে, একজন রাজ্যসভার সাংসদ যে প্রতিক্রিয়া দিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে সামনে রেখে বা ঘিরে, কিভাবে দেখছেন এবং বাঙালির আবেগে এটা কতটা আঘাত করে বলে মনে হয়? দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে প্রথমে দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। তো কে বা কারা কেউ যদি নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে বলে থাকে, দেশের জন্য যারা আত্মবলিদান দিয়েছে স্বাধীনতা সংগ্রামীরা, প্রথমেই যার কথা আমাদের মনে হৃদয়ে আছে, এবং আমাদের ভারতবর্ষের শুধু নয়, গোটা পৃথিবীর প্রাণপুরুষ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। যখন ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকারে আসে, আমরা জানি যে দিল্লির রাজপথে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে প্রতিকৃতি বসানো হয়, সেটা ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই সম্মানটা দিয়েছে। আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে যে কংগ্রেস সরকার ছিল কেন্দ্রে, এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস সহ স্বাধীনতা সংগ্রামীদের যে ইতিহাস যেভাবে বিকৃত করে রাখা হয়েছে, তার জন্য ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পর থেকে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস শুধু নয়, যারা দেশপ্রেমী, যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছে, তাদের জন্য ভারতীয় জনতা পার্টি সর্বদা নিষ্ঠা এবং শ্রদ্ধা রাখে। কেউ যদি কোনোভাবেই নেতাজি সুভাষচন্দ্র বোস এবং যারা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের সম্বন্ধে কোনো কথা, বিকৃত মন্তব্য করে থাকেন, তার দায়ভার কিন্তু ভারতীয় জনতা পার্টির নেই। এরা আমরা ব্যক্তিগত স্তরে কিন্তু মনে করি। বিশ্বজিৎ বাবু, এই যে তিনি ক্ষমা চাইলেন, তো আবার গতকালকে রাত্রে ফেসবুক লাইভে এসে কিন্তু তার আগে কিন্তু তিনি লাগাতার ভাবে বলে যাচ্ছিলেন যে তিনি যা বলছেন সেক্ষেত্রে তার কোনো ভুল নেই, তার হাতে নাকি নানান রকমের ডকুমেন্টস আছে। কালকে রাত্রে এসে তিনি ক্ষমা চাইলেন, তো শুধু কি এই ক্ষমা চাওয়ার পরেই শেষ, কি মনে হয়? দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টি হিসাবে বলতে পারি দায়িত্ববান, কর্তব্যবান, তরুণ কার্যকর্তা হিসাবে একটাই কথা বলতে পারি, কেউ বা কারা যদি কোনো দেশের এবং সংবিধান এবং যারা দেশের স্বাধীনতার সঙ্গে যারা আত্মবলিদান দিয়েছে স্বাধীনতার জন্য,
তাদের সম্পর্কে কেউ যদি কারা কোনো কুরুচিকর মন্তব্য করে তার দায়ভার কিন্তু ভারতীয় জনতা পার্টি নেবে না। সেটা নিতান্তই ব্যক্তিগত তার মতামত। আমরা সেই মতামতকে ধিক্কার জানাচ্ছি এবং ভারতীয় জনতা পার্টি এই মতাদর্শে বিশ্বাস করে না। কারণ আমাদেরকে প্রথমেই শেখানো হয় যে পার্টি উইথ ডিফারেন্স। হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্টি উইথ ডিফারেন্স? ইট মিনস বিজেপি হ্যাভ এ ডিফারেন্ট আইডিওলজি। হোয়াট আইডিওলজি? নেশন ফার্স্ট, হেলথ প্লাস। এটা আমাদের প্রথম থেকে আমরা ভারতীয় জনতা পার্টির শিক্ষিত এবং এটাতে আমরা দীক্ষিত। তাই সার্বিকভাবে যে বা যারা আজকে ভারতের স্বাধীনতা সংগ্রামে যাদের সব থেকে বড় অবদান রয়েছে, তার মধ্যে যার নাম আমরা বললাম তো গোটা পৃথিবীর প্রাণ পুরুষ আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনার সম্বন্ধে কেউ যদি কোনো মন্তব্য করে, এত বড় উদ্ধত্ত আমাদের নেই এবং আমরা মাথায় নেতাজি সুভাষচন্দ্র বোসকে মাথায় করে রাখি, ওনার আত্মবলিদান। তার জন্য যে বা যারা বলেছে সেটা তাদের ব্যক্তিগত স্তরে তারা বলেছে, তার সাথে রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। বেশ, আমি এই মুহূর্তে আমার সাথে জুড়ে গেছেন কুমার মৃদুল নারায়ণ বাবু, রাজ পরিবারের সদস্য, কোচবিহার থেকে। মৃদুল বাবু, স্বাগত জানাচ্ছি। এবং এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু, যে নামটা আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে এক অনন্য মাত্রায় রয়েছে, সেই নাম, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের লাগাতার মন্তব্য, একবার নয় একাধিকবার বিতর্কিত মন্তব্য করছেন এবং বারবার তিনি বলছেন তার কাছে ডকুমেন্টস আছে, তিনি নাকি সবকিছু সত্যি ঠিক বলছেন, কোনো ঝড় নেই। এবং এই যে গ্রেফতারগুলো হচ্ছে একে 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 একে, বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো, তারপরে কোথাও গিয়ে তিনি কি তাহলে এবার চাপে পড়লেন? কি বলবেন এই মন্তব্যকে ঘিরে? নমস্কার আরেকবার। আমি বলছি যে মাননীয় সাংসদ নগেন্দ্রনাথ রায় উনি যে বক্তব্যটি রেখেছেন বা বক্তব্যে বিভিন্ন সময় নেতাজিকে নিয়ে দিয়েছেন আর কি, সেটা আমরা মনে করি ওটা ওনার নিতান্তই ব্যক্তিগত মতামত। এর সঙ্গে আমাদের সমগ্র যে রাজবংশী জনগোষ্ঠী আছে তাদের সবার মতামত নয়। উনি ওনার ব্যক্তিগত মত দিয়েছেন এবং ওনার মতের পরিপ্রেক্ষিতে উনি কি ডকুমেন্টস দিয়েছেন বা কি আছে ওনার কাছে ডকুমেন্টস, সেটা আমাদের কাছে পরিষ্কার নয়। কেননা আমরা ছোটবেলার থেকে যতটুকু পড়ে এসেছি বা দেখে এসেছি বা শুনে এসেছি নেতাজি সম্পর্কে, তার সঙ্গে ওনার মতামতের কিন্তু ভিন্নতা আছে, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। তো উনি হঠাৎ করে এই ডকুমেন্টস গুলো কেন দিলেন, কি উদ্দেশ্যে দিলেন, কারণ উনি যে সংগঠনটা করেন আর কি, সেই সংগঠনের সঙ্গে এই নেতাজির এই সময় কানেক্ট করা আমার মনে হয় কোনো যোগসূত্র নেই। তো কোন উদ্দেশ্যে তিনি এটা দিয়েছেন সেটা উনি ভালো বলতে পারবেন। আর ওনার উনি একটা রাজনৈতিক দলের একজন রাজ্যসভার সদস্য বটে, সেই দলও সেই বিষয়টা দেখবে। তবে আমি এটা বলতে পারি যে উনি যে বক্তব্যটি রেখেছেন ওটা ওনার ব্যক্তিগত মত এবং এখানে এই বক্তব্যের সঙ্গে আমাদের বৃহত্তর রাজবংশী সমাজের কোনো যোগ নেই। আর পাশাপাশি আরো একটা কথা বলতে চাই, ওনার বক্তব্যকে কেন্দ্র করে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে অনেকেই ওনার বক্তব্যটাকে ঢাল করে সমগ্র রাজবংশী সমাজকে বা রাজবংশী সমাজের নারী, তাদের খাদ্যাভ্যাস, তাদের কথাবার্তা, ভাষা সাহিত্য নিয়ে কুরুচিকর মন্তব্য করছে বা বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম কথা বলছে। সেটাও কিন্তু অশোভনীয়, সেটাও করাটা কিন্তু ঠিক হয়নি। এই যে নেতাজিকে বা বঙ্গবিভূষণ খোয়ানো হলো নেতাজিকে নিয়ে কুমন্তব্য বা বিতর্কিত মন্তব্যের পর, কি মনে হয় আপনার যে সরকারের কি এই সিদ্ধান্তই যথার্থ নাকি আরো বড় কোনো স্টেপ নেওয়া উচিত এর পরিপ্রেক্ষিতে? সরকার যা ভালো মনে করেছে, মানে পশ্চিমবঙ্গ সরকার ওনাকে বঙ্গবিভূষণ দিয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার ওনার বঙ্গবিভূষণ রাখার উপযুক্ত কিনা মনে হয়েছে, তাই বঙ্গবিভূষণ ওনাকে ফিরিয়ে নিয়েছে। তো এটা নিতান্তই প্রশাসনিক সিদ্ধান্ত। আর পুরস্কার দেওয়া নেওয়ার বিষয়গুলো অনেক সময় আমরা বিভিন্ন সময় দেখেও আসছি যে পুরস্কার দেওয়া নেওয়ার বিষয়গুলো কিন্তু একটু যারা কাছে পিঠে থাকে তাদেরকে পুরস্কার গুলো দেওয়া হয়, কিন্তু নেওয়ার প্রবণতা আমরা খুব একটা দেখিনি। তো যেহেতু কেড়ে নিয়েছে তার মানে গভর্নমেন্টের সিদ্ধান্তে আমরা বাকিটা বুঝতেই পারছি। আমি একটু বিশ্বজিৎ বাবুর কাছে যাবো। বিশ্বজিৎ বাবু, এই যে বিজেপি শাসিত রাজ্য এখন বাংলা, আর সেই বিজেপি শাসিত রাজ্যে বিজেপির এই সাংসদ তার যে বিতর্কিত মন্তব্য কোথাও গিয়ে কি বিজেপিকে চাপে ফেলছে? প্রথমে একটা কথা বলেছি যে আমরা ভারতীয় জনতা পার্টি যে আদর্শে বিশ্বাসী,
সেখানে আমাদের কাছে সর্বোপরি হচ্ছে দেশ এবং দেশের সংবিধান। এই দেশের স্বাধীনতা সংগ্রামে আজকে যে আমরা গণতান্ত্রিক দেশে বাস করছি, স্বাধীন ভারতবর্ষে, এই স্বাধীন ভারতবর্ষের জন্য কোটি কোটি মানুষের রক্ত, আত্মবলিদান, সেটা ভুলে গেলে চলবে না। তাই ভারতীয় জনতা পার্টি সর্বদা এই বিষয়টাকে মাথায় রেখে, কিন্তু আমরা শুধু এটুকুই বলবো যে যে পদাধিকারী হোক না কেন, যে যত বড় পোস্টে থাকুক না কেন, সর্বদা আমাদের একটা মাথায় রাখতে হবে একটা জিনিস, যে আমাদের মতাদর্শ যে ভারতীয় জনতা পার্টি, সেটাকে কিন্তু মাথায় রেখে যে কোনো জায়গায় কোনো মন্তব্য করতে হবে আমরা মনে করি। তাই সার্বিকভাবে কেউ বা কারা যারা এই কথা বলেছে, আমার দৃঢ় বিশ্বাস আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের রয়েছেন, উনি নির্দিষ্টভাবে এই বিষয় উপরে আলোকপাত করবেন এবং যে বা যারা করেছেন তাদেরকে আমার মনে হয় যে আমরা এটা মেনে নিতে পারিনি এবং এর সাথে ভারতীয় জনতা পার্টির এই বক্তব্য আমরা মনে করি না। এটা নিতান্ত ওনার ব্যক্তিগত মন্তব্য হতে পারে, তার জন্য দল যা ব্যবস্থা নেবে সেটা দলের বিষয় আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে দেখবেন। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সৈনিক হয়ে বলতেই পারি এটুকু, যে আমরা এই বিষয়টাকে আমরা সমর্থন করি না। প্রথমেই বললাম যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস শুধুমাত্র ভারতবর্ষের নয়, গোটা পৃথিবীর প্রাণ পুরুষ। তাই আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস আগামী দিন যে আগামী প্রজন্ম কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেখে কিন্তু আমরা বড় হয়েছি এবং আগামী প্রজন্ম বড় হবে। তাই নেতাজি আমাদের পাথেয়, নেতাজি সুভাষচন্দ্র বোসকে পাথেয় করে কিন্তু আমাদের যে জীবন যাপন বা আগামী দিনে যে আদর্শ, সেটা নেতাজি সুভাষচন্দ্র বোসকে সামনে রেখেই কিন্তু আমরা আদর্শিত। বিশ্বজিৎবাবু, কোথাও গিয়ে কি মনে হয় যে এই পুরো ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের মধ্যে 5 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, কিন্তু অনন্ত মহারাজ যিনি এই ঘটনা ঘটিয়েছেন, যিনি এই বক্তব্যগুলো তুলে ধরেছেন, তারও গ্রেফতারি প্রয়োজন? দেখুন, একটা কথা বলি যে ভারতীয় জনতা পার্টি একটা শৃঙ্খলা পরায়ণ রাজনৈতিক দল, যেখানে একটা বিশেষ শৃঙ্খলার মধ্য দিয়ে সবাইকে অবস্থান করতে হয়। তাই সার্বিকভাবে কেউ কেউ যত বড়ই নেতা হোক না কেন, যদি কোনো জায়গায় আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস সম্বন্ধে ঔদ্ধত্য দেখিয়ে কোনো কুরুচিকর মন্তব্য করে থাকেন, তার ব্যবস্থা নিশ্চিতভাবে হবে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে, এটাকে আমরা সমর্থন করি না। যে মন্তব্য করেছে ভীষণ ন্যাক্কারজনক মন্তব্য, এই মন্তব্যকে ভারতীয় জনতা পার্টি সমর্থন করে না। একটা ছোট থেকে বড় কর্মী পর্যন্ত এই মন্তব্যের আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। আমি একটু যাব কুমার বাবুর কাছে। কুমার মৃদুল বাবু রয়েছেন। মৃদুল বাবু, এই যে নেতাজিকে নিয়ে যে মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বহু মানুষের বহু মতামত তো উঠে আসছে যে অনন্ত মহারাজ কোথাকার কে, যে তিনি এরকম মন্তব্য করলেন। তো এরকম মন্তব্য করার পর কি পার পেয়ে যাবেন এতটা সহজেই? মানে যেটা আমার বারবারই যে প্রশ্ন, যে ঘটনাটাতে কি মনে হয় যে এখানেই ধামাচাপা, না এর পেছনে অন্য আরো কেউ জড়িত থাকতে পারে? এই মন্তব্যের পেছনে কি অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে থাকতে পারে? সেটা ওনার যে মন্তব্যটা বা উনি যে করেছেন আর কি, তো মন্তব্যের পরিপ্রেক্ষিতে উনি কি উদ্দেশ্যে করেছেন বা কেন করেছেন সেটা উনি বলতে পারবে, কিন্তু এর পিছনে গভীর কোনো উদ্দেশ্য আছে কিনা, সরকার আছে, রাজ্য সরকার আছে, কেন্দ্র সরকার আছে, তারা তদন্ত করে দেখতে পারে। তবে এতটুকু বলতে পারি যে আমাদের যে উত্তরবঙ্গ আছে, এখানে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনমুখী হয়েছে, এখানে রক্তাক্ত হয়েছে। বর্তমান সময়ে আমাদের এই উত্তরবঙ্গে ধরুন চিকেন নেক যে আছে, চিকেন নেক খুব একটা স্পর্শকাতর বিষয়। এই বিষয় এই এই নেতাজি বা যারা নেতাজিকে নিয়ে মন্তব্য করছে, বা কেউ নেতাজির পাল্টা পরিপ্রেক্ষিতে এখানকার রাজা মহারাজের নিয়ে মন্তব্য করেছে, এরকম যদি একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমরা জানি আমাদের যে পার্শ্ববর্তী দুটি দেশ আছে, বিশেষ করে বাংলাদেশ, চীন, তারা তো পেতে আছে। এই চিকেন নেকে আবার কোন রকম অশান্তি বা সৃষ্টি হয়ে গেলে সেটা শুধু আমাদের উত্তরবঙ্গের বা পশ্চিমবঙ্গের ক্ষতি হবে না, সারা ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু একটা গভীর চিন্তার বিষয়। তো সরকার যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, এবং সরকার আমরা চাই আরো শক্তভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করুক, এই সমস্ত বিভেদকামী কথা, বিভেদকামী বিভাজন, এগুলো বন্ধ করুক, মানুষের ন্যায় প্রতিষ্ঠা করুক, মানুষের অধিকার প্রতিষ্ঠা করুক,
উত্তরবঙ্গ থেকে এত মন্ত্রী হয়েছে, এত স্পিকার পেয়েছে, এখানে অনেকগুলো উত্তরবঙ্গে এখন একটা উন্নয়নের একটা জোয়ার আসুক, এই কথাগুলো আমরা বলি বরঞ্চ। না বলে একটা অপ্রাসঙ্গিক মানে একটা বিষয়, যে বিষয়টার কোনো প্রয়োজন ছিল না, সেটাকে টেনে নিয়ে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একটা বিভাজন, বা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মানুষের মধ্যে একটা রেষারেষি, একটা জাত বা ধর্মের মধ্যে বা একটা জাতিভেদ ব্যাপারগুলো, এগুলো আসে কখনোই কাম্য নয়। বরঞ্চ আমরা আমাদের পশ্চিমবঙ্গে দীর্ঘদিন পরে একটা ডাবল ইঞ্জিন সরকার এসেছে, আমরা উত্তরবঙ্গে একটা ভালো হসপিটাল নাই, আমরা একটা এইমস করতে পারি, আমরা একটা আইআইটি করতে পারি, ভালো বিমানবন্দর করতে পারি, ক্যান্সারের চিকিৎসা করতে পারি, চা বাগানগুলো ঢুকছে সেগুলো খোলার ব্যবস্থা করতে পারি, চা বাগানের মেয়েরা বাইরে চলে যাচ্ছে, এখানে পরিযায়ী শ্রমিক দিন দিন বাড়ছে, এগুলোতে আমরা ধ্যান দিই না দিয়ে আমরা একটা বিষয় নিয়ে পড়ে আছি যেখানে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি হচ্ছে। তারপরে আমাদের একটা রাজবংশী ভাষা, যেটা অষ্টম তপশিলে আসবে, রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে, কেন্দ্র সরকারও এই বিষয়টাকে সায় দিয়েছে। এই বিষয়গুলোকে আমরা পজিটিভ দিকে আগাই। আমরা যদি এখন এগুলো না করে বিভেদে ব্যস্ত থাকি, তাহলে মনে হয় কারোর মঙ্গল হবে। একেবারে তাই, অর্থাৎ যেখানে উন্নয়ন আমরা গোটা বঙ্গবাসী যেখানে নতুন সরকারকে এনেছে, মানে উন্নয়নের সমস্ত কিছু ভাবনা চিন্তা করে উন্নয়নকে সামনে রেখে, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে সেই উন্নয়ন কোথাও গিয়ে না হয়ে যেন আরো ব্যাকফুটে যাচ্ছে একের পর এক বিতর্কিত মন্তব্যের জেরে, এবং সেইটা কি কোথাও গিয়ে সরকারকে চাপে ফেলছে, মানে কারণ যেহেতু বাংলায় এখন শাসক দল মানে বিজেপি সরকারই চলছে, আর সেই বিজেপি সরকারের আমলে বিজেপির সাংসদেরই এই ধরনের মন্তব্য, কোথাও গিয়ে কি তাহলে দলের মধ্যেই একটা বিভাজন, দলের মধ্যেই বিতর্কিত মন্তব্য কোথাও গিয়ে কি ব্যাকফুটে ফেলছে দলকে? এই যেহেতু এটা দলের বিষয় বা পার্টির বিষয়, পার্টির লোকেরাই বা দলের লোকেরাই ভালো বলতে পারবে। তবে এইরকম মন্তব্য, হ্যাঁ, একটা অস্বস্তি, দলের যেমন অস্বস্তি, পাশাপাশি আমরা যারা এখানে দীর্ঘদিন ধরে সহাবস্থান করি তাদের মধ্যে একটা অস্বস্তির পরিবেশ তৈরি হয়, আমাদের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়। তবে পারস্পরিক সৌহার্দ্য, পারস্পরিক বিশ্বাস, আমরা এটাতেই আমরা বিশ্বাস করি, সেটা যাতে বজায় থাকবে। অবশ্যই সরকার সেটা দেখবে, নতুন সরকার এসেছে, কিছুদিন সময় দিতে হবে, সরকার সেটা ভাবনা চিন্তা করবে অবশ্যই। একেবারে তাই। আমি যাব আবারও একটু বিশ্বজিৎ বাবুর কাছে। বিশ্বজিৎ বাবু, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে অনন্ত মহারাজ মানে মুখোশ বা সামনে আমরা দেখতে পাচ্ছি তার মন্তব্য, তার একের পর এক প্রতিক্রিয়া, কিন্তু এই মুখোশের আড়ালে কোথাও গিয়ে কি মনে হয় যে অন্য কেউ বা অন্য কারোর কাজ, কোনো কলকাঠি? কারণ বাংলাতে আমরা যদি দেখি সাম্প্রতিককালে একের পর এক জিহাদি, একের পর এক ইতিমধ্যেই জঙ্গি যোগসূত্র, আইএসআই লিংক, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু গত কয়েকটা দিন ধরে যদি দেখি যে ধরপাকড় চলছে। তো এই মন্তব্য কি একেবারে সাদা চোখে যদি দেখি তাহলে কি সোজা সাপটা অনন্ত মহারাজের ব্যক্তিগত মন্তব্য, নাকি এর পেছনে বড় কোনো চক্রান্ত থাকতে পারে? দেখুন, এই বিষয়টা আমাদের মনে হয় যে ওনার ব্যক্তিগত মন্তব্য, আর বিশেষভাবে আর আপনি যে প্রসঙ্গে বলছেন সে প্রসঙ্গে কোনো মন্তব্য আমি করতে চাই না। শুধু একটাই কথা বলবো, দীর্ঘদিন ধরে বাংলা বঞ্চিত। স্বাধীনতার পর থেকে বাংলায় এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যেখানে গিয়ে বাংলার যে আজকে ইকোনমিক্যাল টোটাল স্ট্যাটাস, আজকে যে বাংলার সংস্কৃতি, হারিয়ে যাওয়া সংস্কৃতি এবং বাংলার যে ঐতিহ্য, তা ফেরানোর লড়াই এখন ভারতীয় জনতা পার্টির কাছে। কে বা কারা কোথায় কি মন্তব্য করলো সেটা দল দেখবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় আছেন, উনি এই বিষয়গুলো দেখবেন। শুধু একটাই কথা বলবো, ভারতীয় জনতা পার্টির সৈনিক হয়ে আমরা, যে আমাদেরকে অনেক বেশি লড়াই, অনেক কষ্ট, অনেক লড়াই, অনেক চোখের অশ্রু, মায়েদের আত্মবলিদান দিয়ে কিন্তু ভারতীয় জনতা পার্টির সৈনিকরা আজকে এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করতে পেরেছে। যতটা দায়িত্ব আমাদের ছিল এই সরকারকে নিয়ে আসা, তার থেকে অনেক বেশি দায়িত্ব আমাদের কাঁধে আছে এখন এই সরকারকে। এবং বিষয় হচ্ছে যে বাংলাকে, বাংলার ঐতিহ্যকে ফেরানো, বাংলার সংস্কৃতিকে পুনর্স্থাপন করা। একসময় আমরা জানতাম যে বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। তো বিষয়টা হচ্ছে যে সেই বাংলাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমাদের অনেক
লড়াই, অনেক কিন্তু সংগ্রাম, কিন্তু এই যে অনেক বেঙ্গল কষ্ট করতে থিংস হবে। টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, এই যে বক্তব্যটা আমরা জানি, সেটা কি আজকের দিনে দাঁড়িয়ে এই অনন্ত মহারাজের প্রসঙ্গে যেহেতু আমরা রয়েছি, সেটা কি কোথাও গিয়ে আর কাজে লাগছে? কারণ একজন জনপ্রতিনিধি তিনি, এবং যে জনপ্রতিনিধি আজকে এই ধরনের মন্তব্য করছেন, আমি ধরেই নিচ্ছি যে সেটা তার একেবারে সম্পূর্ণ ব্যক্তিগত মন্তব্য, কিন্তু তার এই ব্যক্তিগত মন্তব্য কি কোথাও গিয়ে একটা বাহ্যিক জনজীবনে নজির গড়ে দিল না? আপনার কি মনে হয় কোনো জনপ্রতিনিধি সংবিধানের বাইরে, দেশের ঊর্ধ্বে? আপনার মনে হয়? দেশ এবং সংবিধানকে নিয়ে কিন্তু জনপ্রতিনিধি হয়। হুম কেউ কোনো জনপ্রতিনিধি যদি কোনো কুরুচিকর মন্তব্য করে, হুম এটা কিন্তু তার ব্যক্তিগত মন্তব্য। সবাইকে সংবিধান মানতে হবে, দেশে বাস করছে সবাইকে কিন্তু সেই সংবিধান মেনে এই দেশে তাদেরকে বাস করতে হবে, থাকতে হবে। তাই সার্বিকভাবে কেউ বা কারা যদি ভাবে যে দেশ এবং দেশের সংবিধান এবং দেশের স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে দেশের ঐতিহ্যকে নষ্ট করবে, সেটা কখনোই ভারতীয় জনতা পার্টি বরদাস্ত করবে না। এটা ভারতীয় জনতা পার্টির আদর্শ। ব্যক্তিগত স্তরে মনে করি যে সময়ের অপেক্ষা, যে হোক না কেন কেউ ছাড় পাবে না। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের প্রাণ পুরুষ, তাই এই কথা আমরা কখনোই সমর্থন করি না, কখনোই করব না। এবং আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে আগামী প্রজন্মের বুকে আমরা আরো 500 বছর যাতে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস যুগে যুগে যেন নেতাজি সুভাষচন্দ্র বোসের এই গাথা আমাদের নতুন প্রজন্মের কাছে থাকে, তার প্রচেষ্টা কিন্তু ভারতীয় জনতা পার্টি সর্বদা করছে, করবে এবং অনবরত আমাদের এই সর্বদা চেষ্টা থাকবে। বেশ, আমাদের এই আলোচনা চলছে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে অনন্ত মহারাজের যে মন্তব্য, সেখানে জিরো টলারেন্স ইতিমধ্যে বিজেপি সরকারের, কিন্তু তারপরে তার যে বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া এবং তার মধ্যরাতে এসে ক্ষমা চাওয়া, এখানে কি বিতর্কের রীতি টানবে, নাকি এরপরও আরো কিছু বাড়তে পারে? চলে যাব আবারও আলোচনার মধ্যে, যেখানে মাঝরাতে স্বঘোষিত মহারাজ যিনি চাইলেন ক্ষমা, যেখানে গত 8 তারিখ এবং তারপরেই ছিল গত রবিবারের মন্তব্য, এবং তারপরে হচ্ছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত্রের মন্তব্য, সব মিলিয়ে দাঁড়িয়ে অনন্ত মহারাজের এই বিতর্কিত মন্তব্য এবং সেখানে ক্ষমা চাইলে কি বিতর্কের শেষ, সব মিলিয়ে রয়েছে আলোচনাতে। এবং আমি চলে যাব আবারও, আমার সাথে অতিথিরা রয়েছেন, তবে এই মুহূর্তে আমার সাথে জুড়ে গেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সুকান্ত ঘোষ কোচবিহার থেকে। আমি সুকান্ত দার কাছে যাব, অনেকক্ষণ ধরেই আমরা আলোচনা চালাচ্ছি। সুকান্ত বাবু, এই যে অনন্ত মহারাজ, তাকে ঘিরে মানে তার যে বিতর্কিত মন্তব্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসকে ঘিরে, এবং তারপরে শুধুমাত্র একটি ক্ষমা ফেসবুক লাইভে এসে, হঠাৎ করে তার এই মন্তব্য কিভাবে দেখছেন, এবং ক্ষমা চাইলেই কি সবকিছু শেষ, কি মনে হয়? আসলে দেখো, তোমার মনে রাখতে হবে যে অনন্ত মহারাজ যাকে নিয়ে বলছেন তাকে নিয়ে বলার ধৃষ্টতা অন্তত আমাদের অনেকেরই নেই, গবেষণা যারা করেছেন তাদেরও নেই। এবার তুমি দেখবে যে স্বঘোষিত মহারাজ তিনি একজন নেতাজিকে নিয়ে একের পর এক মন্তব্য করেছেন, যেটা আমাদের দেশ নায়ককে, তার যে একটা সম্মান, তার প্রতি ভালোবাসা, আবেগ, সেটাকে নষ্ট করেছে। এবং তোমার মনে রাখতে হবে যে তিনি বলছেন কোন ডকুমেন্ট থেকে। তিনি একটা চ্যানেলে, জাতীয় চ্যানেলে বলেছেন যে গুগল থেকে। এবার গুগল মানে কোন গুগল আমরা জানি না, এবং বলেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। তাহলে তিনি একজন এমপি, জনপ্রতিনিধি, তিনি কোন সোশ্যাল নেটওয়ার্কিং এর মন্তব্যকে যুক্তিপূর্ণ এবং প্রণিধানযোগ্য কিভাবে মনে করেন সুপ্রীতি, যে তিনি এই বক্তব্য রাখলেন কিভাবে? মানে এই প্রত্যেকটা জায়গা থেকে আমার মনে হয় যে তার ক্ষমা চাওয়াটা অত্যন্ত মানে কম একটা, মানে কি বলবো, কোনো এত বড় একটা গর্হিত অপরাধ করে এবং এই আমি এতক্ষণ শুধুমাত্র ধরে এই ক্ষমা। প্রশ্নগুলোই তুলছিলাম সুকান্ত বাবু, যে একজন জনপ্রতিনিধি হলেই কি সবকিছু বলার স্বাধীনতা, প্লাস হচ্ছে জনপ্রতিনিধি হয়ে যদি এই মন্তব্য করতে পারেন তিনি, তাহলে তার কাজকর্ম, ব্যক্তিগত আদর্শ, সেটা কি প্রমাণ দিচ্ছেন? এবং এই যে ডকুমেন্টস এর কথা তিনি বারবার বলছেন, কি সেই ডকুমেন্টস, কিসের তার প্রমাণ, কি রয়েছে তার কাছে তথ্য? না না, কোনো তথ্য নেই, গুগলের তথ্য রয়েছে। আমাকে মাফ করবে, কারণ উনি যেটা বলেছে আমি সেটাই বলবো, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং তার সবচেয়ে বড় কথা, তিনি রাজ্যসভার এমপি, আবার আরেকটা বড় বিষয়, তিনি আবার বঙ্গবিভূষণ দ্বারা সম্মানিত হয়েছিল, সেটা কেড়ে নেওয়া হয়েছে, বর্তমান সরকার কেড়ে নিয়েছে। তাহলে তার মধ্যে সেই বিষয়টা রয়েছে। এবং আজকে মুখ্যমন্ত্রী বলেছেন
বর্ষিয়ান তিনি, তাকে যদি এতগুলো অভিধা দেওয়া হয়, এই স্বঘোষিত মহারাজ কি মানে যা ইচ্ছে বলতে পারেন? প্রথম কথা, তার মহারাজা যে আদৌ মহারাজ কিনা সেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে বলার আগে অন্তত কয়েকশো বার ভাবা উচিত না যে কি বলতে চাইছেন তিনি। এবং রিপিটেডলি সবচেয়ে বড় তিনি কথা, একবার বলে থেমে যাননি, যতবার যে সাংবাদিকই প্রশ্ন করছেন রিপিটেডলি তিনি বলছেন যে তিনি বলছেন না, তার কাছে সব তথ্য রয়েছে। না কোনো তথ্য নেই, তথ্য থাকলে তো ঘাবড়ে যেতেন না। এবং সেটাও তিনি কোনো কিছু পড়ে তারপরে তিনি সেটা বলতে হচ্ছে তাকে, মানে তিনি বলে জনপ্রতিনিধি। এবং সবচেয়ে বড় কথা, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে পড়াশোনা করা প্রয়োজন এবং ঐতিহাসিক প্রমাণ তাকে দিতে হবে। এবার ঐতিহাসিক প্রমাণ ছাড়া বক্তব্য রাখা আইনত অপরাধ। তো সুতরাং আমার মনে হয় এটা মানে মানে কি বলবো তোমায়, একটা লঘু মানে শাস্তি ওনার এটা। এই বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া, বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো, এবং একদিকে যখন মুখ্যমন্ত্রী বলেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো কিছু বলা মানে একেবারে জিরো টলারেন্স, নেতাজিকে নিয়ে কোনো কিছু সহ্য হবে না, শুনবে না বাংলা সরকার, যে রঙই হোক না কেন, যে ব্যক্তিই হোক না কেন, তাকে শাস্তি প্রদান করতে হবে। কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে তার শুধুমাত্র বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো, অন্যদিকে তার অনুগামী যদি বলি 5 জন ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। এখানেই কি শেষ? অনন্ত মহারাজকে কি গ্রেফতার করা প্রয়োজন, কি মনে হয় আপনার? দেখো সুপ্রীতি, যেখানে আজকে একজন শিক্ষক গতকাল তিনি একটা কুরুচিকর মন্তব্য করেছেন, আমার কথা হচ্ছে আমার জাতি, আমার নিজস্ব শিক্ষা সেটা তো আলাদা, কিন্তু তুমি নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে এই ধরনের মন্তব্য করার পর যেটা শাস্তি না, এটা তো মানে আগের সরকার দিয়েছিল। এবং তিনি সেটাও বলেছেন, কেন দিয়েছেন সেটা আমি জানি না, এই বঙ্গবিভূষণ দিয়েছেন কেন সেটা জানি না। এবং যেভাবে তিনি চিৎকার করেছিলেন একটা সর্বভারতীয় চ্যানেলে, তাহলে আমি বলতে চাই যে তার বাক স্বাধীনতা আছে, মানে আমাদেরও বাক স্বাধীনতা আছে, কিন্তু বাক স্বাধীনতা কিন্তু রিজনেবল রেস্ট্রিকশন রয়েছে সংবিধানে। সেই রিজনেবল রেস্ট্রিকশনটাকে তো মেনে চলতে হবে। আমি যা ইচ্ছে বলতে পারি না। আমাদের জাতীয় সংগতি, আমাদের জাতীয় তত্ত্ব যেমন ভাবে খুবই মানে সম্মানীয়, তেমন এরা হচ্ছে দেশের বীর, তাদেরকে নিয়ে ছেলে খেলা করা। এবং আমি আরেকটা বিষয় খুব অবাক হচ্ছি, এই যারা এই মন্তব্য করেছিলেন সেগুলো আমরা দেখেছি ইসলামপুরে অ্যারেস্ট হয়েছে, কোচবিহারে অ্যারেস্ট হয়েছে, কিন্তু যে মূল এটা ঘটালেন তাকে কোন রকম শাস্তি কিন্তু সরকার এখনো দেয়নি। এবং যদি বলা হয় যে তার এই দুঃখ প্রকাশকে আমরা মেনে নিচ্ছি, তাহলে নেতাজি সুভাষচন্দ্র এরপরে যে কোনো বীর সন্ন্যাসী হোক, বীর রাজনীতিক মানে আন্দোলন বা আমাদের ফ্রিডম ফাইটার হোক, তার নামে বলা শুরু করে দেবে যে কেউ। মানে ব্যাপারটা খুব সহজ হয়ে যাচ্ছে। এটা ধৃষ্টতা, মানে আমি আবারও বলছি, এটা ধৃষ্টতা। এবং আমার মনে হয় না কোনোদিনও কেউ এই মন্তব্য করতে পারে, যদি তার মাথা ঠিক না থাকে তাহলে এরকম মন্তব্য করতে পারে। দ্বিতীয় হতে পারে তার পড়াশোনা নেতাজি সম্পর্কে নেই, তারা করতে পারে। আর আরেকটি বিষয়, কোচবিহার রাজ পরিবার অত্যন্ত সভ্র পরিবার এবং অত্যন্ত সম্মানের রাজ পরিবারের অংশ, যদি উনি হন না হন সেটা আমার বিষয় নয়। স্বঘোষিত রাজা আপনি, আপনি একটা নির্দিষ্ট সম্প্রদায়েরও প্রতিনিধি, তাহলে আপনাকে দেখে বাকিরা কি শিখবে যে আমাদের জনপ্রতিনিধি যা ইচ্ছে বলতে পারে? বাক স্বাধীনতা অধিকার 19 নং ধারায় স্বীকৃত সুপ্রীতি। তার অর্থ এই নয় যে আমি যা ইচ্ছে বলে গেলাম। তো এই নিয়ে আমার মনে হয় এটা কঠিন থেকে কঠিনতম শাস্তি প্রয়োজন, তাহলে অন্তত দৃষ্টান্ত থাকবে। না হলে এরপরে উনি অন্য কোনো মনীষীকে নিয়ে বলবেন, ওনার কাছে কোনো কিছু মানে তুমি এক্সপেক্ট করতে পারো না যে তিনি করবেন না। কোনোদিন হতেই পারে কোচবিহার রাজবাড়ি নিয়ে কিছু বলতে পারে, রাজ পরিবার নিয়ে বহুবার বলতে পারেন উনি। আমি এই ব্যাপারে একটু জানবো, আমার সাথে যেহেতু রাজ পরিবারের সদস্য রয়েছেন মৃদুল বাবু, যদি এমনটা যদি কখনো হয়ে থাকে, আপনারা যারা পরিবারের সাথে যুক্ত, যারা সদস্য, যারা ট্রাস্টে কাজ করছেন, কি মনে হয়? বলুন কোন বিষয়টা বলুন। এই যে অনন্ত মহারাজ আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মন্তব্য করেছেন, আগামী দিনে যদি রাজ পরিবারকে নিয়ে, কোচবিহার রাজ পরিবার, সেই পরিবারকে নিয়ে যদি আগামী দিনে কোনো মন্তব্য করে থাকেন, সেক্ষেত্রে কি বলবেন? কারণ আপনিও সদস্য সেই পরিবারের। অনন্তবাবু, মাননীয় নগেন বাবু যিনি আছেন, তিনি আমাদের পরিবারের সঙ্গে
মানে তার সঙ্গে আমাদের কোনো রকম কোনো সংযোগ নেই, না রক্তের না আত্মীয়তা। উনি মহারাজ কিভাবে হয়েছেন, কেন, কিভাবে কে মান্যতা দিয়েছে সে বিষয়ে আমার ঠিক জানা নেই। হ্যাঁ, তো উনি ওনার যে কর্মকাণ্ডগুলি উনি দেশনায়ক নেতাজিকে নিয়ে যেভাবে বলছেন, বা কুচবিহার রাজা মহারাজাদেরকে নিয়েও উনি উনি বা ওনার কোনো এক অনুগামী আমি দেখেছিলাম বলেছেন হুম। যে নেতাজিকে ইন্দ্রজিতেন্দ্র নারায়ণ মেরেছিল। তো এটার আমরা প্রথম থেকেই তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং বিভিন্ন সময় আমরা সরকারকে চিঠিও করেছি যে এরকম এরকম দেওয়া, মানে একজন দেশনায়ককে দেশনায়ককে একটা রাজপরিবারকে, মানে দেশনায়ককে রাজপরিবারের লোক খুন করেছে, তাকে দেশদ্রোহী করে দেওয়া, এটা খুব খুব খারাপ বিষয়। তো সেই বিষয়টা আহ, যাতে উনি এই বিষয়ে ওনার সেক্ষেত্রে ওনার যে সংযম, ওনার একজন কথা বলার যে সংযম থাকা অবশ্যই দরকার। একজন, আমার পূর্ববর্তী বক্তাও বললেন যে একজন আইনসভার সদস্য বা একজন রাজ্যসভার সদস্য উনি সব জায়গায় সব কথা বলতে পারেন না। আর রাজপরিবার নিয়ে উনি বা ওনারা যা বলেছেন বা যা বলেন বা যা ওনার সংযোগ, কুচবিহার আমাদের সঙ্গে যেটা বলেন, আমাদের সঙ্গে কোনো রকম ওনার সংযোগ নেই। মৃদুল বাবু, আজকে অনন্ত মহারাজ, আগামী দিনে অন্য কেউ যদি এই সমস্ত ভুলভাল মন্তব্য বাংলার বুকে করে বেড়ায়, তাহলে কি মনে হয় যে এই বক্তব্য বা মন্তব্য ঠেকানোর জন্য কি কোনো এবার বিল আসা উচিত? কারণ বাংলায় এবার ক্ষমতা পরিবর্তনের পর একের পর এক বিল এসছে, একের পর এক আইন পাশ হচ্ছে। এবার কি এই ক্ষেত্রেও কি এবার কি মনে হয় যে সরকারের কি এবার কঠোরভাবে কিছু দেখা উচিত? অবশ্যই সরকার, নতুন সরকার যে বিলগুলি নিয়ে আসছে আমরা দেখেছি। হুম। তো এই সমস্ত মানে কথা বলার ক্ষেত্রে বাংলা, এই আমাদের পশ্চিমবঙ্গে হুম। যে আমরা একসময় বলেছি যে ভাষা সন্ত্রাস আর কি, হ্যাঁ, ভাষা সন্ত্রাস তো ছিল, পাশাপাশি এই যে ঋষি মনীষী বা বিভিন্ন বিদ্বজনদের নিয়ে কুকথা বা কটু কথা বলা, এগুলোর প্রবণতা কিন্তু কমাতে হবে। তার জন্য যদি প্রয়োজনীয় গভর্নমেন্ট বিল নিয়ে আসে বা আমরাও চাই বিল নিয়ে আসে, তাহলে কিন্তু আমরা স্বাগত জানাবো। আমি আমি একটু বিশ্বজিৎ বাবুর কাছে যাবো। বিশ্বজিৎ বাবু, যেভাবে সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের মন্তব্য বা বক্তব্য যেভাবে ছড়িয়ে যাচ্ছে, মানে রাজনৈতিক নেতার এই মন্তব্য এখন যেভাবে ছড়াচ্ছে, তাতে করে কি এবার জাতীয় আবেগের প্রশ্ন হয়ে দাঁড়াবে, কি মনে হয়? দেখুন, আমি মানে এই যে ভাষা, যে যে ভাষা প্রয়োগ করা হয়েছে, হুম। তাতে ভীষণভাবে আমরা বাংলা এবং বাঙালির যে সঙ্গে যে সংস্কৃতির যে বিষয়, এটাই ভাবাবেগকে আঘাত করছে। কারণ বাংলার যে সংস্কৃতি, যে কালচার, সেটা কিন্তু গোটা পৃথিবীতে কিন্তু অনন্য। তাই সার্বিকভাবে বাঙালিদের যে ভাষা হতে হবে এবং ব্যবহার, এটা কিন্তু আমাদের ভাবার বিষয় রয়েছে। কারণ হচ্ছে কোনো রাজনৈতিক দল, কোনো ধর্ম বর্ণ বিভেদের ঊর্ধ্বে উঠে গিয়ে সার্বিকভাবেই আমাদের কিন্তু অনেক ভাবতে হবে। কারণ আজকে একজন জনপ্রতিনিধি হয়ে যে ভাষা উনি প্রয়োগ করেছেন এক মহাপুরুষের বিরুদ্ধে, হুম। এটাকে আমরা কখনোই সমর্থন করতে পারি না। এবং এর আগেও আমি বললাম যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে, এটা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের ক্ষমতা পরিবর্তনের কিন্তু লড়াই ছিল না। এই যে দীর্ঘদিন ধরে যে বিকৃত ইতিহাস, গোটা ভারতবর্ষে যে কংগ্রেসের সরকার থাকাকালীন যে বিকৃত ইতিহাসের শিকার আজকে গোটা ভারতবর্ষের পাশাপাশি যে পশ্চিমবঙ্গ আমরা হয়েছিল, সেই বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম থেকে শুরু করে মাস্টারদা সূর্য সেন, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, এবং সত্যি কথা বলতে যে আজকে যারা দেশের জন্য নিজেদেরকে আত্মবলিদান দিয়েছে, এই গাথা কিন্তু যুগে যুগে মানে আগামী প্রজন্মের কাছে থাকবে। তাই সার্বিকভাবে এই বিষয়ে কথা বলার মতো উদ্যত কিন্তু আমাদের নেই। যে বা যারা এই ভাষা প্রয়োগ করেছেন, এই কথা বলেছেন, তাদের অনেকে, আমরা মনে করি যে অনেক তাদেরকে নিজেদেরকে অধ্যয়নের দরকার আছে। কারণ প্রকৃতভাবে যদি অধ্যয়ন, তারা নিজেকে অধ্যয়ন করার দরকার আছে যে
জিনার ব্যাপারে উনি বলছেন, মন্তব্য করছেন, কোথায় গিয়ে কি মন্তব্য তিনি করেছেন, মানে তিনি শুধু ভারতবর্ষবাসী নয়, মানে গোটা বিশ্বের মানুষকে একদম অবাক করে দিয়েছে। তো এটাকে ভারতীয় জনতা পার্টি সমর্থন করে না। আমরা সেই বিকৃত ইতিহাসকে সংশোধনের জন্যই কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি, এই রাজনৈতিক দল কিন্তু গোটা ভারতবর্ষব্যাপী আমরা যে মতাদর্শে বিশ্বাসী, সেই মতাদর্শে আমরা প্রথমে দেশ, তারপরে কিন্তু দল, তারপরে ব্যক্তি, এটা বিশ্বাসী। তাই সার্বিকভাবে এটাকে আমরা মনে করি যে যে বা যারা এই মন্তব্য করেছেন সেটা মানে অনেক নিজেদেরকে অনেক ভাবার বিষয় আছে। বিশ্বজিৎবাবু, এই যে যে যখন তার বঙ্গবিভূষণ কেড়ে নেওয়া হলো, তারপরে গিয়ে তিনি অনুতাপ করেছেন, তার আগে অবধি কিন্তু তিনি কোনো কিছু বলেননি, তিনি কিন্তু কোনোভাবে তার ভুল স্বীকার করেননি। বা তার যখন অনুগামীরা গ্রেফতার হলো তারপরে গিয়ে তিনি এই যে চাপে পড়ে নথি স্বীকার করছেন, কোথাও গিয়ে কি নিজের যে রাজনৈতিক ক্যারিয়ারে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা বুঝতে পেরে এবার তিনি ক্ষমা চাওয়ার দিকে এগোলেন? দেখুন, এর ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, শুধু একটাই কথা বলবো যে ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যে দল এই মতাদর্শে বিশ্বাসী যে ভারতবর্ষ এবং ভারতবর্ষের সংবিধান মেনে সবাইকে চলতে হবে। তাই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যাদের সব থেকে বেশি, যারা মহানায়ক আমাদের কাছে, এবং প্রথমেই বললাম যে আমাদের গোটা ভারতবর্ষ না, পৃথিবীর যিনি প্রাণ পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনার মানে যে গাথা, এটা যুগ যুগ ধরে আমাদের এই ভারতবর্ষ তথা পৃথিবীতে থাকবে। তাই এই যে বা যারা এই মন্তব্য করেছেন, তাতে ভারতীয় জনতা পার্টি সেই মন্তব্যকে সমর্থন করে না। এবং আমরা মনে করি যে আমাদের দল রয়েছে, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, এই বিষয়ে ওনারা দেখবেন। শুধু ভারতীয় জনতা পার্টি সৈনিক হিসাবে আমরা একটাই কথা বলতে পারি যে আমাদের মহানায়কদের অনেক 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 শ্রদ্ধা এবং সম্মান জানাই। আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস, এবং এই স্বাধীনতা দিবসের সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসকে আবার আমরা সেই বুকে নিয়ে আগামী দিন কিন্তু আমাদের নতুন প্রজন্মের কাছে সে কথা আমরা শোনাবো। আমি সুকান্ত বাবুর কাছে, সুকান্ত বাবু, এই যে ক্ষমা চাওয়া বা 180 ডিগ্রি টার্ন হয়ে গেল তার গতকালকে রাত্রের যে বক্তব্য বা যা কিছু আমরা শুনলাম, এখানেই কি বিতর্কের রীতি টানা হবে নাকি? কারণ যেভাবে জনরোষ তৈরি হচ্ছে, যেভাবে মানুষের ক্ষোভ এই আবেগকে ঘিরে বাড়ছে, সেক্ষেত্রে কি মনে হয়? দেখো সুপ্রীতি, যে তিনি কিন্তু এটাও বলেছেন যে দরকার হলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা। আর তার স্পর্ধা কত, তিনি বলছেন তথ্য তো গুগল থেকে নিয়েছে। আমি এখন সঠিকভাবে বললাম ওটা গুগল। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে বামপন্থী কিছু সংগঠন তারা কিন্তু বলছে গ্রেপ্তার করতে হবে, মানে এই অবধি ক্ষমা আজকে চাইলে তৃণমূল, হবে না। আজকে বিধানসভাতে দাঁড়িয়ে তৃণমূল, এমনকি কুণাল ঘোষ, তিনিও বলেছেন গ্রেফতার এবং দরকার পড়লে তারা আন্দোলনে পর্যন্ত নামবেন। দেখো, তৃণমূল কংগ্রেসের বক্তব্য তো রয়েছে, তার সঙ্গে বামপন্থী কেন বললাম, কারণ বামপন্থীরা নিজেরাই একসময় তোজোর কুকুর বলেছিলেন নেতাকে। কিন্তু তারা আজকে যে জায়গাটা নিচ্ছে, এটা ওটা ঘটনা যে কোথাও গিয়ে আমরা আমাদের সাংসদ বিধায়কদের সম্মান করব, তো তাই বলে জাতীয় নায়ককে নিয়ে তাচ্ছিল্য করা, জাতীয় নায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন এঁকে দেয়া, সামনে আনা, এটা চলে? এটা সুপ্রীতি সম্ভব একটা গণতান্ত্রিক দেশে? কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। তিনি কম করে গতকাল পর্যন্ত আমার যা হিসেব 6টা মামলা রুজু হয়েছে, 108টি পোস্ট সরানো হয়েছে, একজন গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমি আবারও বলছি, এই যে বিচ্ছিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মনীষীকে নিয়ে যা ইচ্ছে বলা, এটাও বন্ধ হওয়া উচিত। অন্তত দেখো, আমি বলছি না যে বাক স্বাধীনতার অধিকার বন্ধ থাকা উচিত, কিন্তু কিছু সাইট গুলো যেখানে নেতাজি সম্বন্ধে এমন কুৎসা ছড়ানো হয়েছে, এর উৎসটা কিন্তু অনন্ত মহারাজ। এবং অনন্ত মহারাজকে যদি আজকে সঠিকভাবে লঘু শাস্তি বলবো না, একটা সামান্য নাড়া দেয়া হলো, তাতে বিন্দু মাত্র তার কিছু হয়নি। তিনি বলেছেন বঙ্গবিভূষণ কেন দিয়েছে আমার, সুতরাং, এবং তার এটাও বক্তব্য তিনি কোনো ভুল বলেননি। তাহলে যিনি ভুল বলেননি, তাহলে তিনি কিভাবে ক্ষমা প্রদর্শন করবেন, ক্ষমা চাইছেন? এবার আমার বিষয়, আমি যেটা বলার যে আপাতত শুভেন্দু অধিকারী নেতৃত্বে
সকলেই, অগ্নিমিত্রা পালও কিন্তু একইভাবে বলেছেন হুম এটা বরদাস্ত করা হবে না। হুম তিনি সাংসদ হন, মন্ত্রী হন আর যাই হন, কিন্তু সরকারের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এখনো অবধি তৃণমূল জামানায় আমরা অনেক কিছু দেখেছি যার ক্ষেত্রে কিন্তু সরকার সেরকম ভূমিকা নিতে পারেনি, কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কিন্তু একটা গুড গভর্নেন্সের কথা ওরা বলছে। হুম কিন্তু তাও অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, মানে খুব কঠোর ব্যবস্থা না নেওয়ার অর্থ তার যে শব্দ চয়ন, নেতাজিকে প্ল্যান করা, নেতাজির ভূমিকাকে, এই জিনিসগুলো কিন্তু ভবিষ্যতে সমস্যা হয়ে দাঁড়াতে পারে বিজেপির জন্য। সুতরাং আমার মনে হয় যে আজকে অনন্ত মহারাজ এই বলছেন, পরবর্তীতে তিনি বলবেন না এরকম কোনো বিষয় নেই। হুম এবার ভোটের রাজনীতিতে সংখ্যার অঙ্কে অনন্ত মহারাজকে প্রয়োজন, কিন্তু একজন ভালো বাগ্মী, পড়াশোনা জানা সাংসদ আমাদের প্রয়োজন, অনেক বেশি শ্রেয়। এটা বিজেপিকে বুঝতে হবে যে অনন্ত মহারাজের মতো মানুষকে রাখবেন না একজন শিক্ষিত মানুষকে রাখবেন, এবং শুধু শিক্ষিত না, যার মধ্যে মনুষ্যত্ব রয়েছে, বাগ্মিতা রয়েছে। কারণ আমরা আমাদের ট্যাক্স পেয়ারদের মানি আমরা খরচ করি, এবং এমপি এমএলএ রা আমাদের প্রতিনিধি। এবার তারা যদি এই আলপাটকা মন্তব্য করে নিজেদের রাজনৈতিক সিদ্ধি লাভ করবার জন্য, এবং আরেকটা মনে হয় অনন্তর মহারাজ হয়তো কোনো রাজনৈতিক অভিসন্ধিও থাকতে পারে, মানে একেবারে কোন আমার এখানে জায়গায় তিনি প্রশ্নটা ছিল সুকান্ত বাবু, যে শুধু কি মুখোশ মানে অনন্ত, এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কেউ থাকতে পারে জড়িয়ে? থাকতেই পারেন। দেখো, হঠাৎ হুম করে তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন এবং তার আগে তিনি বলছেন যে আমি কিছু ভুল বলিনি। হুম তার মানে তার যে অংশের যে ভোটাররা রয়েছে, সেই রাজবংশী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, নিজেকে প্রাসঙ্গিক করার চেষ্টা। ভোটের আগে হুমায়ুন কবির যেটা করে, এটা রাজনীতিতে এখন নতুন নয়, এগুলো এক একটা ট্রিক্স যেগুলো ব্যবহার করে তিনি চাইছেন তার অংশের ভোটারদের তার সঙ্গে রাখতে এবং নিজেকে প্রাসঙ্গিক করতে। কারণ এই মুহূর্তে তার সে অর্থে কোনো প্রাসঙ্গিকতা নেই ভোট আসার আগে পর্যন্ত, এটা উনি বিলক্ষণ জানেন। তো সুপ্রীতি এই জায়গাতেই উনি অঙ্কটা কষে দিয়েছেন যে আমি এইভাবেই বলবো, তাহলে আমি প্রাসঙ্গিক হব এবং আমি গলার কাটা হয়ে থাকবো। বিজেপি আমাকে ফেলতেও পারবে না, এরকম জায়গায় গলার কাটা ঢুকে যাবে, আমাকে ফেলতেও পারবে না, আমাকে গিলতেও পারবে না। এবং সেটা কিন্তু আমি আবারও বলছি যে অনন্ত মহারাজ একটা এক্সাম্পল, এই এক্সাম্পলটা সেট থাকলে পরবর্তীকালে হয়তো সংখ্যাতত্ত্বে বিজেপির অনেক বিল পাস হবে, কিন্তু একে নিয়ে চলার মতো মানে আদৌ সেই ধরনের মানে চিন্তা ভাবনা কি বিজেপি রাখছে? যে বিজেপি এসেছিল অনেক আশা নিয়ে, এবং এই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় তারা কিন্তু চেষ্টা করেছেন বিভিন্ন বর্গের মানুষকে জনপ্রতিনিধি হিসেবে মানে সামনে আনতে, এনেছেন। কেউ কাজে মানে বাড়িতে কাজ করেন কারো বাড়িতে, তিনি আজকে জনপ্রতিনিধি, আমরা দেখেছি, এটা দারুণ উদাহরণ। কিন্তু সেই উদাহরণের পাশে অনন্ত মহারাজের মতো উদাহরণ থাকলে আমরা হয়তো মানে মানে যেটা ফিউচারের দিকে ভাবি, তাহলে সেখানে বিজেপিকে ভাবা উচিত, আরো একবার রিথিং করা উচিত বলে আমি মনে করি। সুপ্রীত, আমি আমি একটু যাব মৃদুল বাবুর কাছে। মৃদুল বাবু, এই যে নেতাজিকে নিয়ে বিতর্ক, সেটা কি রাজনৈতিক একেবারে যা কিছু অভিসন্ধি রয়েছে তার ঊর্ধ্বে থাকা উচিত বলে মনে হয়? নেতাজি সবার কাছে প্রিয়, শ্রদ্ধেয় এবং আমাদের বিশ্ববরণীয়। নেতাজি শুধু কোনো একটা নির্দিষ্ট জাতি বা নির্দিষ্ট গোষ্ঠীর নয়, তিনি সবার উপরে। তো ওনাকে নিয়ে যে কাদা ছড়ি গুলো হচ্ছে বা যে নোংরামিটা হচ্ছে, আমি নোংরামি শব্দটা ইউজ করলাম, জানি না এখানে ইউজ করা যাবে কিনা, তো সেটা একেবারে বন্ধ হওয়া উচিত। সরকার একদমই সঠিক পদক্ষেপ বা আইনের শাসন প্রতিষ্ঠা করে বা এমন বিল নিয়ে আসুন, যে কথাটা একটু আগেই হলো, যাতে ভবিষ্যতে শুধু নেতাজি নয়, এর পরবর্তীতে এরকম ঘটনা ঘটতে পারে। সেক্ষেত্রে সরকার যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করে ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না হয় সেটা নিশ্চিত করবে। পাশাপাশি এই বিতর্কটা একটা ইতি টানা উচিত, তবে আইন পথে চলবে। কিন্তু এই যে বিজেপি বারবার এড়িয়ে যাচ্ছে যে এটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত, দলের কোনো যোগাযোগ নেই, কিন্তু এই যে দায় এড়ানো, এই দায় এড়ানোতেই কি সমস্ত ক্ষেত্রে হওয়া চলে? মানে কোথাও গিয়ে কি দলের একজন সাংসদ কি বলছেন তার কি কোনো রকমের দায় নেই দলের? নিশ্চিতভাবে এটা পার্টির আভ্যন্তরীণ বিষয়, যদিও তবু আমি বলবো যে
যেহেতু তারা নির্বাচিত করেছেন তাকে, তাদের অবশ্যই সেখানে দায় থাকে এবং বলারও ব্যাপার থাকে। আমার মনে হয় একজন নাগরিক হিসেবে এটুকু বলার, তবে সেটা তারা যেটা ভালো বোঝে তারা সেটা করবে। তবে এরকম মন্তব্য, বা আবারও বলছি, এরকম মন্তব্য বা তিনি যে মন্তব্যগুলি করেছেন বা যে বলেছেন, সেটা একজন দায়িত্বশীল একজন রাজ্যসভা সাংসদের কাছে, যারা আমাদের সংসদীয় গণতন্ত্রের একদম সর্বোচ্চ স্থানে বসে আছেন, তার কাছ থেকে এটা আমরা কখনো আশা করি। বেশ, আমার আলোচনাও যেহেতু এখানেই শেষ করতে হবে, কারণ সময় যেহেতু শেষ হচ্ছে, তাই আমি শেষ করব এখানেই। তবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে বক্তব্য, সেই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ যেন যত বাড়ছে, ততই তার এই বক্তব্য, সেটাকে ঘিরেও জাতীয় ক্ষেত্রে একটা বিতর্কের কিন্তু ঝড় তৈরি হয়েছে। সবকিছুকে মিলিয়ে ক্ষমা চাইলেই কি শেষ, নাকি এর পরেও কোনো দৃষ্টান্তমূলক শাস্তি অনন্ত মহারাজের জন্য অপেক্ষা করছে? সব মিলিয়ে থাকবে আমাদের প্রশ্ন আগামী দিনের জন্য। তবে আপাতত সাব কথা শেষ করবো। আমি ধন্যবাদ জানাবো তিনজন অতিথিকেই আজকের দিনে সাব কথায় আমার সাথে উপস্থিত থাকার জন্য। শেষ করবো এখানেই, পরবর্তীতে দেখুন সংবাদ।